অভিবাসন এবং একই সাথে আমি বলে থাকি দ্য নূপুর চৌধুরী শো থেকে আপনারা তথ্য পান চাকরির খবর, কিভাবে ভালো চাকরি পাবেন এখানে ফেডারেল কিংবা সিটির জবগুলো, এবং তথ্য পান আপনার সন্তান কিভাবে ভালো স্কুল কলেজে ভর্তির সুযোগ পাবে, এবং যে পরীক্ষাগুলো আছে রিজন টেস্ট, কোর এক্সাম যেভাবে আমরা বলি না কেন, এগুলোতে কিভাবে ভালো করতে পারে। এই বিষয়গুলো নিয়েও টিপস থাকবে ইরান ইস্যুটি, কারণ রাজনীতির আলোচনা তো থাকেই। তবে শুরুই করতে চাই আইন এবং অভিবাসন নিয়ে, এবং আমাদের সাথে আছেন অ্যাটর্নি খায়রুল বাশার। শুরুতেই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছেন? ভালো আছি, আপনাকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং আপনার ভিউয়ার্সদের প্রতি যারা বাংলাদেশ এবং সব জায়গায় বিভিন্ন জায়গাতে আপনার অনুষ্ঠান দেখে থাকেন তাদের প্রতি আমার শুভেচ্ছা। আপনাকে পাওয়া মানেই আমি দর্শকদের বলে থাকি নতুন নতুন তথ্যগুলো থাকে, আপডেটগুলো থাকে, বিশেষ করে আইন অভিবাসন নিয়ে, কারণ ট্রাম্পের আমলে প্রতিদিনই নতুন নতুন যে নীতিগুলো আসছে, পলিসিগুলো আসছে, সেই পলিসিগুলো নিয়েই আপনার সাথে মূলত আলোচনা করি। আজকেও বেশ কটি বিষয় নিয়ে আপডেট আছে, তবে একটু শুরুই করতে চাই মে ভিসা বুলেটিনের যে সুখবর, গুড নিউজ, সেই সুখবরটি দিয়ে। কি আছে অভিবাসন নীতিতে নতুন সুখবর? ধন্যবাদ। ভিসা বুলেটিন আমরা তো লাস্ট করোনার আগে থেকেই ফলো করছি, তো অনেক ব্যাকলগ করোনার সময় 3 বছর কোনো অ্যাডভান্সে হয়নি। তো এখন আস্তে আস্তে আমরা লক্ষ্য করলাম বেশ অ্যাডভান্স হলো মে মাসের ভিসা বুলেটিনে, স্পেসিফিক্যালি F4 ক্যাটাগরি। F4 ক্যাটাগরি মানে ব্রাদার সিস্টার ক্যাটাগরিতে যারা অনেকদিন ওয়েট করছেন, এখন এক জাম্পে প্রায় 4 to 5 মান্থস অ্যাডভান্স হয়ে গেল ফাইনাল অ্যাকশন ডে। এবং এটাতে আমি মনে করি ব্যাকলগ অনেকটা কাটানোর জন্য কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ডিএইচএস চেষ্টা করছে তাড়াতাড়ি কিভাবে ব্যাকলগ কমানো যেতে পারে। এবং এট দ্য সেম টাইম আরেকটা গুড নিউজ হচ্ছে গ্রিন কার্ড ক্যাটাগরিতে অনেকে এখানে থাকার পরও বিয়ে করার পরে অ্যাপ্লাই করতে পারতেন না, এখন অ্যাপ্লিকেশন করে যাচ্ছে, যেটা আমরা বলি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস ফাইলিং F2A ক্যাটাগরিতে। যারা গ্রিন কার্ডকে বিয়ে করেন বা আনম্যারিড বাচ্চাদের, তারা এখন কারেন্টলি অ্যাডজাস্ট করতে পারবে। দ্যাট মিনস 485 এবং I-30 এট দ্য সেম টাইম অ্যাপ্লাই করতে পারবে। এটা ভেরি গুড নিউজ। এন্ড এট দ্য সেম টাইম আমি বলবো এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে EB2 and EB3 সিগনিফিকেন্ট চেঞ্জ। ওখানে এখন কারেন্ট EB3 তে যাদের প্রায়োরিটি ডেট এখন কারেন্ট আছে তারা এখন 485 মানে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবে। সো দিস থ্রি থিংস ইজ ভেরি সিগনিফিকেন্ট অ্যাডভান্স আমার মনে হয়। আমি একদম বিষয়ভিত্তিক আরেকটু বিশ্লেষণ আপনার কাছ থেকে চাই এই বিষয়টি নিয়ে, যেহেতু সুসংবাদের কথা আমরা শোনাচ্ছি, কারণ অভিবাসন নীতিতে সবাই একটু আমি বলবো যে নেতিবাচক ভাবেই আছে, কারণ ভাই বোনের আবেদন করে রেখেছেন অনেকদিন ধরে, যেহেতু ভিসাটি দেওয়া হচ্ছে না বাংলাদেশের ঢাকার দূতাবাস থেকে, সে কারণে একটু অনিশ্চয়তা কিংবা একটু শঙ্কা। তার মাঝেও আপনি বলছেন যে F2A ক্যাটাগরির যে ভিসাটি, সেটির ক্ষেত্রে সুসংবাদ, এবং ভাই বোনের ক্ষেত্রে এটি কিভাবে কাজ করবে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনার কাছে আমি একটু জানতে চাই। বাংলাদেশের ভাই বোনের আবেদনগুলো অনেক দিন ধরে অপেক্ষা করছেন, অনেকের 17-18 বছর হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলবে? মানে আপনি যদি ভিসা বুলেটিন দেখেন, ওখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা ফাইনাল অ্যাকশন আর একটা হচ্ছে ডকুমেন্ট প্রসেস করার জন্য, ডকুমেন্ট জমা দেওয়ার জন্য যারা ভিসার জন্য ওয়েট করে আসছে। তো এখন লাস্ট ফিউ মান্থসে আমরা দেখলাম এক মাসেই স্থির ছিল প্রায়োরিটি ডেট প্রায় 6 মাস অ্যাডভান্সে হচ্ছে না। দ্যাট মিনস ওই ধরেন 2008-এ যারা অ্যাপ্লাই করে বসে আছে তাদের অ্যাপ্লিকেশন কারেন্ট দেখাচ্ছে লাস্ট 4-5 মান্থস, অ্যাডভান্সমেন্ট নাই। এখন আমরা দেখলাম মে মাসে একসাথে এখন প্রায়, আমি যদি দেখি, আমি ফাইনাল অ্যাকশন চার্টটা একটু বের করি তাহলে আমার ইজি হয় বলার জন্য। F4 ক্যাটাগরিতে এখন সেপ্টেম্বর 8-এ যারা অ্যাপ্লাই করেছেন তাদের ভিসা ইস্যু হচ্ছে। দ্যাট মিনস ফাইনাল অ্যাকশন ডেট। তো ফাইনাল অ্যাকশন ডেটের একটা অ্যাডভান্স হচ্ছে এখানে। আর একটা পজিটিভ সাইড আমি বলি, এখানে যারা
ডেরিভেটিভ চাইল্ড আছে, যাদের বাচ্চা আছে 21 ইয়ার্স এর উপরে পার হয়ে যাবে, তো যারা সেপ্টেম্বর 8-এ 2008 এ যারা অ্যাপ্লাই করে, এদের মধ্যে যদি কোনো চাইল্ড থাকে ওভার 21 বা আন্ডার 21, তাদের এজ ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ হওয়া মানে ওরা যদি ভিসা যদি 2 ইয়ার্স পরেই হয়, তাদের ভিসা ইস্যু হবে। So this is another advantage for derivative child যারা F4 ক্যাটাগরিতে, যাদের ছেলে মেয়েরা 21 হয়ে যাওয়ার চান্স আছেন, যারা ভিসা পাবে না, তো এদের জন্য এইটা ফ্রিজ হয়ে গেল। আগে ধরেন 1 মাস হতো না, 6 মাস লাগতো, এখন একসাথে 3 মাস 4 মাস জাম করলো। তো সেপ্টেম্বরের 8 থেকে 2008 এবং এর আগের মাসে যারা অ্যাপ্লাই করে বসে আছেন, তাদের যারা ডেরিভেটিভ চাইল্ড আছে, তাদের এজ এখন ফ্রিজ হয়ে যাবে। দ্যাট মিনস গুড নিউজ ফর দ্যাম। একটু অ্যাটর্নি খায়রুল বাশার জানতে চাই, বাংলাদেশে তো ভিসা দেওয়া বন্ধ আছে, একদম ফাইনাল সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, কিন্তু ভিসা দেওয়াটি, তো এক্ষেত্রে তাদের কিভাবে কাজ করবে, ফাংশনটি কিভাবে হবে? ভিসা ইস্যু হচ্ছে না, কিন্তু প্রায়োরিটি ডেট কারেন্ট হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, সবকিছু নর্মাল প্রসেস। ইন্টারভিউ হওয়ার পরে তারা এখন যে এক্সট্রা ভেটিং, যেটা এখন ফাইনালাইজ হয়নি এখনো, ডিপার্টমেন্ট স্টেট থেকে ফাইনাল ওদের এখন কি বলবো আমি, রুলটা এখন ফাইনাল হয়ে তাদের কাছে কোনো সার্কুলার যায়নি এ পর্যন্ত। টেম্পোরারি পজ, আমি আমাদের আপনার অনুষ্ঠানে এই যে পাবলিক চার্জটা কিভাবে ওরা ফাইনালাইজ করবে, স্পেসিফিক একটা ডাইরেকশন কিভাবে দিবে, তো এটার জন্য আপাতত পজ আছে। বাট হোপফুলি পজটা লিফট হবে আমার মনে হয় soon, as soon as they are finalize their rule. So এর মধ্যে ধরেন ইন্টারভিউ হচ্ছে, অনেককে পাসপোর্ট বলে যে ওকে উইল কল ইউ ব্যাক, আমরা আপনাদের জানাবো। এর মধ্যে কিন্তু আমাদের অনেক ডিনাইও হচ্ছে। আমার এক ক্লায়েন্ট, আমি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, ওর সবকিছু ভিসা টিসা হলো, she was cancer patient অ্যাপ্লিকেন্ট, যে ভিসা হচ্ছে বাংলাদেশে F4 ক্যাটাগরিতে। তো এর মধ্যে আবার ওনার একটা অটিস্টিক আন্ডার 21 চাইল্ড আছে। তো এইসব কারণে এই কেসটা আমার ক্লায়েন্ট ওদের ডিনাই করছে। কি কারণ? হেলথ রিজন এন্ড মেডিকেল রিজন, পুরাই আপনার একদম ডিনাই, নট হোল এর মধ্যে। সো এখন এভাবেই হচ্ছে। আবার অনেকে ডিসিশন দিচ্ছেন এখন, পাবলিক চার্জটা ওরা যাচাই বাছাই করার পরে এক্সট্রা বেটিং করে দে উইল কল, তারপরে আবার ওদের কল করবে। দিস ইজ দ্য সিচুয়েশন নাও। তার মানে হচ্ছে মেডিকেল ইস্যুটি নেগেটিভ প্রভাব ফেলছে ভিসা দেওয়ার ক্ষেত্রে, এবং পাবলিক চার্জও আমরা জানি। যেমন অনেকেই প্রশ্ন করছেন, আমরা এই বিষয়টি নিয়ে দর্শক আজকে অনেক আলোচনা করব, কারণ আমার কাছে অনেক প্রশ্ন আছে এই বিষয়টি নিয়ে, যে পাবলিক চার্জের আওতায় বিশেষ করে হোম কেয়ার যারা নেন, আর সেই বিষয়টি নিয়েও জানতে চেয়েছেন। আমি স্পেসিফিক ভাবে ছোট ছোট প্রশ্ন করে অ্যাটর্নি খায়রুল বাশার আপনার কাছ থেকে আমি একটু নিব। তার আগে আমি একটু দর্শকের একটি প্রশ্ন একটু নিতে চাই। তিনি বলছেন তিনি আমেরিকায় 15 বছর ধরে এসেছেন এবং কাজ করেছেন। এরপর কাজের সময় কোমরে তিনি ব্যথা পান, তিনি ডিসেবিলিটি পাচ্ছেন, ডিসেবিলিটি যেটি এসএসডি, সোশ্যাল সিকিউরিটি ডিসেবিলিটি বেনিফিট, সেটি তিনি পাচ্ছেন, এবং তার ভাইয়ের জন্য তিনি আবেদন করে রেখেছেন এবং তার ভাইকে দেখেছে। এখন কি এটি পাবলিক চার্জের আওতায় পড়বে এবং এটি কি নেতিবাচক ভাবে কোনো প্রভাব ফেলবে কিনা ভিসা দেওয়ার ক্ষেত্রে? ধন্যবাদ। সোশ্যাল সিকিউরিটি ডিসেবিলিটি, দিস ইজ রাইট, এটা তার রাইট। সে যদি স্পন্সর হয়ে থাকে, সে তো সোশ্যাল সিকিউরিটি ডিসেবিলিটি, এটা ওনার কন্ট্রিবিউশন আছে, ওনার থেকে ওনার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স যেটা দেই, 1% এই ডিসেবিলিটির জন্য আমরা দিয়ে থাকি। সো হি ইজ এন্টাইটেলড ফর ইট। এটা আপনার পাবলিক চার্জে আসবে না। পাবলিক চার্জে আসবে যেমন ধরেন আপনি লং টার্ম কেয়ার যারা বলছেন, তারা ট্যাক্সে কোনোদিন কন্ট্রিবিউশনও করে নাই, তাদের জন্য। আর এই যে এসএসডি যেটা বলছেন, এইটার ব্যাপারে কোনো স্পেসিফিক ক্লারিফিকেশন এখনো পর্যন্ত আসে নাই। সো ইজ মাই ভিউ, আমি মনে করি এসএসডিটা হচ্ছে আমরা যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিই না, একটা পোর্শন এসএসডি তে আমরা কন্ট্রিবিউট করি। সো দিস ইজ মাই রাইট অ্যাজ এ সিটিজেন। সো আমার মনে হয় না দিস ইজ পার্ট অফ পাবলিক চার্জ।
এবং এটি ভিসার উপরে নেতিবাচক